ইসি গঠনের সার্চ কমিটির 10 নাম রাষ্ট্রপতির কাছে, 5 জনকে নিয়ে পরবর্তী নির্বাচন কমিশন। মার্কিন রিপাবলিকান নেতাদের বাংলাদেশে আমন্ত্রণ, প্রধান উপদেষ্টার সাথে IRI টিমের সাক্ষাৎ। রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশে রাখা হয়নি শাস্তির বিধান। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আহত 40, থমথমে পুরো এলাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। প্রধান নির্বাচন কমিশনার, সিইসি সহ কমিশনার পদে 10 জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে সার্চ কমিটি। এর আগে নির্বাচন কমিশন গঠনে সিইসি ও অন্যান্য কমিশনারদের নামের সুপারিশ চূড়ান্ত করে অনুসন্ধান কমিটি। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা জমা দেন রাষ্ট্রপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটি। এর মধ্য থেকে 5 জনকে নিয়ে হবে পরবর্তী নির্বাচন কমিশন। এদিকে ভোটের সময় কর্মকর্তারা যেন বাধাপ্রাপ্ত না হন সে বিষয়ে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে ইসি। পরে নির্বাচন ভবনের সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের জন্য কি কি বিষয়ে কমিশনের মনোযোগ ও অগ্রাধিকার দেয়া দরকার সেসব বিষয়ে ইসির মতামত নিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতাদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI প্রতিনিধি দল দেখা করতে এলে এই আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ সিমার নেতৃত্বে IRI দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার আহ্বান জানান। এ সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ কাজ করতে আগ্রহী বলে জানান মোহাম্মদ ইউনূস। মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারের সুপারিশের সুযোগ রেখে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনে খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। খসড়ায় ট্রাইব্যুনালে বিচার কাজের অডিও এবং ভিডিও ধারণের বিধান রাখা হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। দায়িত্ব নিয়ে 3 মাসের মধ্যে প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ত্রয়োদশ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মুজিববর্ষ উদযাপনে ব্যয়ের হিসাব উপস্থাপনের পর বাতিল করা হয় চলমান বাজেট বরাদ্দ। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী পরিষদ সচিব। অনুমোদিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশে যুক্ত বিধানগুলো উল্লেখ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। একটা মামলার প্রসিডিং চলছে। প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকুটরি অ্যাপিল তারা করতে পারবেন। এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে আইনজ্ঞ নিয়োগের সুযোগ রাখা হয়েছে সংশোধিত অধ্যাদেশে। অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না। এই নতুন আইনে এটা সংযোজন করা হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন উপদেষ্টা পরিষদে গৃহীত হলেও এতে রাজনৈতিক দলগুলোকে শাস্তি দেওয়ার বিষয়টি রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে একই প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া থাকবে তা আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। আজকে আমাদের উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। যে উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক। ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সাথেও পাল্টা ধাওয়া হয়। আহত হয় অন্তত 40 জন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। এদিকে ঘটনার পর বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজের সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মানিক শিকদারের রিপোর্ট। দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে। সে সময় ঢাকা কলেজের বাস যেতে বাধা দেয় এবং একটি বাস ভাঙচুর করে। এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাবে গেলে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঢাকা কলেজের 184তম জন্মবার্ষিকী ছিল। আমরা সুষ্ঠু শৃঙ্খলভাবে আমরা এখানে ঢাকা কলেজে প্রোগ্রাম করতেছিলাম। আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। স্বৈরাচার লীগ এবং তাদের প্রশাসন এখনো পদত্যাগ হয় নাই, তারা আছে এবং তারা নিরীহ ছাত্রদের উপর এখনো আক্রমণ চালাচ্ছে। সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সায়েন্স ল্যাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা হলরুমে ছিলাম, হলরুমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেনেড। হোয়াট ইজ দিস? এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে পুলিশের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। পরবর্তীতে আমরা যখন ফিরে আসছি তখন তারা আমাদের ক্যাম্পাসে টিয়ারশেল নিক্ষেপ করছে। ইটে আমাদের অনেকে আহত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। বিকেল 4টায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এখন পরিস্থিতি নরমাল আছে। এখন আমরা প্রিন্সিপালের কাছে যাব, প্রিন্সিপালের সাথে কথা বলবো যাতে সামনে এই ধরনের ঘটনা না হয়। পরে 2 কলেজ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানী বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা। এ সময় সংঘর্ষ হলে পুলিশের 2 সদস্য আহত হন। আটক হন কয়েকজন অটোরিকশা চালক। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর প্রতিবাদে দয়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। আজকে দুপুরে খাবার নেই আজকে, কালকে আমরা বুঝুন হাইকোর্টের রায় দিল কিভাবে? আমরা হাইকোর্টের কোনো রায় মানবো না। আমরা গরিব মানুষ, আমরা অটো চালাইয়া এটা দিয়ে দিন মজুর করে আমরা খাই। এটা কেন চলবে না? এটার মধ্যে মনে করেন সমস্যাটা কি? তাদের দাবি, রাজধানীতে 7 লাখের বেশি মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে হঠাৎ দেয়া এই নির্দেশনা মানতে রাজি নন চালকরা। সন্তানদের লেখাপড়া, বাপ মার ওষুধ খরচ, বাজার দরের এখন যা অবস্থা তা আপনারা সবাই অবগত আছেন। আমাদের কর্মস্থান যদি বন্ধ হয়ে যায়, আমাদের বাল বাচ্চা নিয়ে, বাবা মাকে নিয়ে আমরা কিভাবে চলবো? প্রতিবন্ধী আমরা বন্ধ হইব না। তাহলে এখন বন্ধ যদি হয় তাহলে আমি আমার বাচ্চা বউ নিয়ে কই যাবো? অটো ড্রাইভারকে যদি রিক্সা না চালাইতে দেয় তাহলে প্রত্যেকটা লোকে সরকারের গুলি করে মারতে হবে, নাহলে চাকরি দিতে হইব। ব্যাটারি চালিত রিকশা চালকদের অবস্থানে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের অনুরোধ করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা পুলিশের অনুরোধ না মেনে আক্রমণ চালায়। আহত হন পুলিশের 2 সদস্য। আকস্মিক হামলার যারা এর সাথে জড়িত হামলাকারী তাদেরকে আমরা চিহ্নিত করব ও চিরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় 2.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় আগারগাঁও নির্বাচন কমিশনের কাছে বিক্ষোভ মিছিল করে অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দাবি মেনে নেওয়ার আশ্বাসে 3 ঘণ্টা পর
উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে দাবি না মানায় বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় আগে 4 দফা ছাড়াও নতুন 3 দফা সহ মোট 11 দাবিতে মিছিল নিয়ে ভিসির বাসভবন ঘেরাও করেন তারা। এর আগে মঙ্গলবার রাতে নতুন কলা ভবনের সামনে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় আহত হয়ে মার্কেটিং বিভাগের ছাত্রী আফসানা করিম রাচি মারা যান। এরপর নিহতের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, ক্যাম্পাসে ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধ ও সিসি ক্যামেরা স্থাপন সহ 11 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া। ভারত থেকে সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদ, অভিযোগ মির্জা ফখরুলের। আবার আমন্ত্রণ 21 সংবাদে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। আর 2018 সালের পর এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন বেগম খালেদা জিয়া। এছাড়া 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানরাও পেয়েছেন আমন্ত্রণ। ভারত থেকে সুযোগ নিয়ে ফ্যাসিবাদ জনগণকে বিভ্রান্ত করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এই সুযোগ দেবে না বা তাদের আধিপত্য মেনে নেবে না। দীর্ঘ 17 বছর পর ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল দেশের স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী 1 আসন বিএনপির উদ্যোগে দীর্ঘ 17 বছর পর ছাগলনাইয়ায় বিএনপির জনসভা। বুধবার দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে কানায় কানায় ভরে তোলে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত থেকে সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত ঢুকে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা আধিপত্য তারা মেনে নেবে না। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে দিতে পারে। বিলম্ব না করে নির্বাচনের রোডম্যাপ দিতেও অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দেন। যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। এর আগে ফুলগাজী উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ত্রাণ বিতরণ করেন বিএনপির মহাসচিব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নীলফামারী জেনারেল হাসপাতাল শিশু ওয়ার্ডের রোগীরা স্বজনরা মেডিসিন বিভাগে ইন্টার্ন চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালে কর্মবিরতি ডেকেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে 24 ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। গত মঙ্গলবার বিকেলে তানহা নামের এক শিশু রোগীকে শিশু ওয়ার্ডে ভর্তি করেন স্বজনরা। এ সময় মেডিসিন বিভাগে ইন্টার্ন চিকিৎসক শম্পা আক্তার ফাইল দেখে শিশু বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিতে বললে চরম শারীরিক হেনস্থার শিকার হতে হয় ওই চিকিৎসককে। এরপর থেকে হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন গুরুতর আহত ওই ইন্টার্ন চিকিৎসক। ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানার শ্রমিকবাহী ট্রাক বাস ও সংঘর্ষে বাসে 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত 20 জন। বুধবার রাতে কালামপুর কাওয়ালিপাড়া শাখা সড়কের
খাগুড়াতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসের যাত্রীসহ অন্তত ২০ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন জাহাঙ্গীর, জিয়াসমিন, খাদিজা, নিপা। তারা সবাই ধামরাই একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। এবার খেলার সংবাদ। ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্বেই দেখা যাবে আবাহনী মোহামেডান হাই ভোল্টেজ দ্বৈরথ। এবারে ফেড কাপ ও ৩ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে আগামী বছর ২ মে। বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র শেষে জানানো হয় ১০টি দল ২ গ্রুপে ভাগ হয়ে খেলবে টুর্নামেন্টে। একই গ্রুপে পড়েছে মোহামেডান ও আবাহনী। এ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডার্স। বি গ্রুপে বর্তমান রানার্স আপ মোহামেডানের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরেপুল ইয়ং মেন্স ক্লাব। এবারে ম্যাচগুলো ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে হবে। এরই সাথে শেষ করছি ২১-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসি গঠনের সার্চ কমিটির ১০ নাম রাষ্ট্রপতির কাছে, ৫ জনকে নিয়ে পরবর্তী নির্বাচন কমিশন। মার্কিন রিপাবলিকান নেতাদের বাংলাদেশে আমন্ত্রণ, প্রধান উপদেষ্টার সাথে IRI টিমের সাক্ষাৎ। রাজনৈতিক দলে বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশে রাখা হয়নি শাস্তির বিধান। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আহত ৪০, থমথমে পুরো এলাকা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com। ওয়েবসাইটে ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124। অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।